সেই নিষ্পাপ শিশু এখন কোথায়, কোন প্রান্তে আছে? পদ্মপুরীর চোখে একটা সুন্দর দৃশ্য ভেসে উঠল। সে দেখলো একটা ছোট্ট কুঁড়ে ঘরের ভেতরে এক কাঠুরের বউ একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে আদর করছে, আর বাচ্চাটা খিলখিল করে হাসছে। আমার সূর্যরে নিয়ে আমি এবার সবার সামনে বুক ফুলাইয়া হাঁটবো, কেউ আর আমারে বাঁকা কথা শোনাইতে পারবো না। আমার সূর্য, তুই তোর বাবার বানানো। না, এমনটা আমি কোনোদিন হতে দেব না। এই বাচ্চাকে আমি হেমরাজ্যে ফিরতে দেব না। আমাকে শুধু ওই বাচ্চার উপর নজর। আমার আদিত্য যেদিন বড় হবে, সেদিন তার বুকের ভেতর তার নিজের শেকড়ের টান তৈরি হবে। সেই টান তাকে ঠিক পথ চিনে আমাদের কাছে নিয়ে আসবে। হেমরাজ্যের রাজপ্রাসাদ। রাজপুত্র অরুণ রাজসিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে, তার পাশে চারুলতা। তাদের দুজনের চোখ মুখে এক অদ্ভুত দৃঢ়তা। দরবার কক্ষে যোগু মোড়ল, বিদ্যাধর মশাই, জয়ামা এবং অন্যান্য প্রজারা উপস্থিত আছে। সবার চোখে মুখে একরাশ কৌতূহল এবং উৎকণ্ঠা। চারুমা, তুই তো কাল রাতে কিছু না বলে রাজপুত্রকে নিয়ে প্রাসাদের বাইরে চলে গেলি। তোদের চোখে মুখে তো কোনো হতাশাও দেখছি না। পদ্মপুরী কি তোদের ভালো খবর দিয়েছে? হ্যাঁ জয়মা, পদ্মপুরী আমাকে আমার জীবনের সব থেকে বড় সুখবরটা দিয়েছে। আমার আদিত্য বেঁচে আছে জয়মা। আমার ছেলে একদম সুস্থ আছে। পৃথিবীর কোনো এক প্রান্তে সে খুব নিরাপদে আছে। এ তো অনেক বড় সুখবর সারুমা। আমাদের রাজপুত্র বেঁচে আছে শুনে আমার বুকের পাথরটা যেন নেমে গেল। কিন্তু তোরা তাকে সাথে করে নিয়ে এলি না কেন? সে কোথায় আছে? সে কোথায় আছে সেই ঠিকানা আমরা এখনো জানতে পারিনি। কাল ভৈরব তার মায়াবী শক্তি দিয়ে আমাদের ছেলের চারপাশে এক অন্ধকার জাদুবলয় তৈরি করে রেখেছে। সেই জাদুবলয় ভেদ করে পদ্মপুরীর দিব্য দৃষ্টি আদিত্যর কাছে পৌঁছাতে পারেনি। কাল ভৈরব বুঝতে পেরেছে যে আদিত্য তার কালো জাদুর আওতা থেকে সম্পূর্ণ বেরিয়ে গেছে। তাই সে ভয়ে এই জাদুবলয় তৈরি করেছে, যাতে আপনারা কখনো আপনার ছেলের কাছে পৌঁছাতে না পারেন। কাল ভৈরব হয়তো ভাবে সে একটা দেয়াল তুলে একজন মায়ের পথ আটকে দেবে, কিন্তু সে জানে না একজন মায়ের মন কোনো জাদু বলয় মানে না। আমার ছেলে বেঁচে আছে, সে পৃথিবীর আলো বাতাসে বড় হচ্ছে। একজন মায়ের জন্য এর চেয়ে বড় শান্তি আর কিছু হতে পারে না। আমি আজ আর কাঁদবো না, আমার চোখের জলের সময় শেষ। তুই ঠিক বলেছিস চারুমা, তোর এই জেদটাই তো আমাদের হেমরাজের আসল শক্তি। কিন্তু আমরা এখন কি করব? আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো? একদম না মা, আমরা এখন থেকে দ্বিগুণ শক্তিতে কাজ করব। আমার ছেলে যেখানে থাকুক, সে একদিন ঠিক বড় হবে। আর সে যখন বড় হবে, নিজের শেকড়ের টানে এই হেমরাজ্যে ফিরে আসবে। তখন সে যেন এক দুর্বল আর ভেঙে পড়া রাজ্য না দেখে, সে যেন দেখে তার পিতা আর মাতা তার জন্য এক শক্তিশালী সোনার রাজ্য সাজিয়ে রেখেছে। রাজপুত্র, তোমার এই কথাগুলো আমাদের বুকে নতুন করে আগুন জ্বালিয়ে দিল। তুমি শুধু আদেশ করো, আমাদের কি করতে হবে? বাবা, আজ থেকে হেমরাজের প্রতিটা কোণায় পাহাড়ের ব্যবস্থা আরো কড়াকড়ি করতে হবে। কৃষকদের সব রকম সাহায্য করতে হবে, যেন রাজ্যের ভান্ডার কখনো শূন্য না হয়। আর রাজ্যের প্রতিটি শিশুর দিকে বিশেষ নজর দিতে হবে। আমার ছেলের বয়সে যত শিশু এই রাজ্যে আছে, তারা যেন রাজপুত্রের সমান আদর যত্ন পায়। হ্যাঁ হ্যাঁ, আপনারা রাজ্যের সব মানুষের কাছেই খবর পৌঁছে দিন। হেমরাজ্যের আর কেউ যেন রাজপুত্র আদিত্যের জন্য চোখের জল না ফেলে। আজ থেকে আমাদের শুধু একটাই কাজ, আমাদের রাজ্যকে এমনভাবে গড়ে তোলা যাতে কালভৈরব কোনো কালো ছায়া দিয়ে কখনো এখানে প্রবেশ করতে না পারে। আপনাদের দুজনের এই মনোবল দেখে আমি নিশ্চিন্ত। বিধাতা একদিন আপনাদের এই ত্যাগের মর্যাদা ঠিকই দেবেন। রাজপুত্র আদিত্য যেদিন ফিরে আসবেন, সেদিন এই হেমরাজ্যের আকাশ বাতাস আনন্দে মেতে উঠবে। আমরা আজ থেকে নতুন উদ্যমে কাজে লেগে পড়ব। অচেনা রাজ্যের সেই কুঁড়ে ঘর। দুপুরের শান্ত সময়, কাঠুরের দাওয়ায় বসে একটা কাঠের খেলনা বানাচ্ছে। ভেতরে ঘর থেকে কাঠুরের বউ বাচ্চাকে কোলে নিয়ে বাইরে এলো। বাচ্চাটা কাঠুরের বউয়ের কোলে খিলখিল করে হাসছে। ওগো, তুমি রোদের মধ্যে বসে কি করতাছো? ভেতরে আসো, আমি খাবার বাইরাছি। আসছি বউ, এই খেলনাটার কাজ প্রায় শেষ। দেখো তো কাঠের এই ছোট পাখিটা কেমন হয়েছে। আমাদের ছেলের এটা খুব পছন্দ হবে গো।
খুব সুন্দর হয়েছে গো, কিন্তু তুমি কি ওরে সারা জীবনে ঘরের ভেতরে লুকায়া রাখবা? ওর তো একটু বাইরের আলো বাতাসের দরকার আছে, তাই না? আমি জানি বউ, কিন্তু গ্রামের মানুষের স্বভাব তো তুমি জানোই। ওরা যদি হঠাৎ করে আমাদের কোলে এই এত বড় বাচ্চা দেখে, তবে হাজারটা প্রশ্ন করবে গো। আমরা তো আর সত্যি কথাটা কাউকে বলতে পারবো না গো। সত্যি কথা তো আমরা নিজেরাও পুরোপুরি জানি নে গো। আমরা তো শুধু জানি বিধাতা ওরে নদীর বুক থেকে আমাগো কোলে তুইলা দিয়েছেন, কিন্তু একটা কথা আমি খুব ভালো কইরা ভাইবা দেখছি। কি কথা বউ? আমাদের ওর একটা নাম দিতে হইব, আর নাম ছাড়া তো ওকে সারা জীবন ডাকা যাইব না। তুমি কি ওর জন্য কোনো নাম ঠিক কইরাছো? আমি গরিব কাঠুরে মানুষ, আমি আর কি নাম ভাববো বলো তো? তুমি বলো ওর কি নাম রাখা যায়। আমি ওর জন্য একখানা নাম ভাইবা রাখছি গো। যেদিন থেকে ও আমাদের ঘরে আইছে সেদিন থেকে আমাদের জীবনের সব অন্ধকার দূর হয়ে গেছে গো। ও যেন আমাদের জীবনে একটা নতুন সূর্য হয়ে আইছে। তাই আমি ঠিক কইরাছি, আমি ওর নাম রাখবো সূর্য। মধুপুর রাজ্য। জেসমিন ছোট্ট ছোট্ট অদিতিকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। তার মুখে চিন্তার ছাপ। রানী লতায় একটি চিঠি হাতে নিয়ে বারান্দায় এলো। জেসমিন, হেমরাজ্য থেকে খবর এসেছে, তোর দিদি এই চিঠিটা পাঠিয়েছে। দিদির চিঠি? কি লিখেছে রানীমা? দিদি কেমন আছে? রাজপুত্রের কি কোনো খোঁজ পাওয়া গেছে? তুই শান্ত হ জেসমিন, খবরটা ভালো, আবার একই সাথে একটু চিন্তারও। চারুমা লিখেছে পদ্মপরী তার দিব্য দৃষ্টি দিয়ে দেখেছে যে রাজপুত্র আদিত্য বেঁচে আছে। সে খুব নিরাপদে কোনো একটা গরিব পরিবারে বড় হচ্ছে। হে বিধাতা, তোমার দয়ার কোনো শেষ নেই। আমি জানতাম আমার দিদির কোল তুমি এইভাবে চিরকালের জন্য খালি করে দিতে পারো না। রানীমা, আমার তো আনন্দে কাঁদতে ইচ্ছে করছে। দিদি তাহলে কবে আদিত্যকে ফিরিয়ে আনছে? এখানেই তো সমস্যাটা জেসমিন। চারুমা লিখেছে কালভৈরব তার কালো জাদু দিয়ে আদিত্যের চারদিকটা একটা বিশাল অন্ধকার দেয়াল তৈরি করে দিয়েছে। সেই জাদু বলয় ভেদ করে পদ্মপরী আদিত্যের আসল ঠিকানা বুঝতে পারছে না। এ কি বলছেন কি রানীমা? তার মানে আমার দিদি জানে যে তার ছেলে বেঁচে আছে, কিন্তু সে তার কাছে যেতে পারবে না। এই তো আরো অনেক বড় কষ্টের। চারুমা তো আমাদের মতো সাধারণ মেয়ে নয় জেসমিন। সে চিঠিতে লিখেছে যে সে একটুও কাঁদেনি। সে নাকি হেমরাজ্যের সবাইকে নির্দেশ দিয়েছে রাজ্যটাকে নতুন করে সাজাতে। সে লিখেছে জাদু বলয় একদিন ঠিক ভাঙবে আর তার ছেলে ঠিক তার কাছে ফিরে আসবে। আমার দিদি পারেও রানীমা, নিজের বুকের এত যন্ত্রণা লুকিয়ে রেখে সে পুরো রাজ্য সামলাচ্ছে। কিন্তু রানীমা, আমার দিদির তো এখন সব থেকে বেশি আপনজনের পাশে থাকা দরকার। তুই একদম আমার মনের কথাটা বলেছিস জেসমিন। আমি ঠিক করেছি আমি আজই হেমরাজ্যে যাব। চারুমার মুখে যতই শক্ত কথা বলুক না কেন, ওর মনের ভেতরে যে কি ঝড় বইছে তা আমি একজন মা হয়ে খুব ভালো করেই বুঝতে পারছি। আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন রানীমা। আপনি দিদির পাশে গিয়ে দাঁড়ান আর দিদিকে বলবেন জেসমিন তার অদিতিকে নিয়ে শুধু সেই দিনটার অপেক্ষায় আছে যেদিন তার ভাই আদিত্য ফিরে আসবে। আমি সব বলবো জেসমিন, তুই তোর মেয়েটাকে সাবধানে রাখিস। আমি রাজেশের সাথে কথা বলে আজই রওনা হওয়ার ব্যবস্থা করছি। সূর্য, বাহ, খুব সুন্দর না? আমার ছেলেও একদিন সূর্যের মতোই সারা পৃথিবীতে আলো ছড়াবে গো। আমার সূর্য বড় হয়ে এমন কাজ করবে যে সবাই তাকে এক ডাকে চিনবে গো। কিন্তু ওরে তো সারা জীবন লুকায় রাখতে পারবো না। তাই আমাগো একটা গল্প বানাইতে হইব গো, যাতে গ্রামের মানুষ আমাগো সন্দেহ না করে। কি গল্প বানাবে? আমাগো গ্রামের সবাইরে কুমু আমাদের দু সম্পর্কের এক বোনের হঠাৎ মৃত্যু হয়েছে। তার স্বামীও বাইসা নেই। তাদের এই অনাথ শিশুটাকে আমরা নিজের কাছে নিয়ে আইছি। গ্রামের মানুষ এমনিতেই আমাগো নিয়ে কথা বলে। তার আর একটা অনাথ বাচ্চার খোঁজ নিতে চাইবো না। তুমি তো খুব ভালো বুদ্ধি করেছো বউ। এই কথা বললে গ্রামের মোড়লও আমাদের আর কোনো সন্দেহ করবে না। আমরা দুদিন পর থেকে আমাদের সূর্যকে নিয়ে গ্রামের রাস্তায় বেরোবো। ওকে আমি নিজের কাঁধে চড়িয়ে সারা গ্রাম ঘোরাবো গো। আমার সূর্যরে নিয়ে আমি এবার সবার সামনে বুক ফুলাইয়া হাঁটবো। কেউ আর আমারে বাঁকা কথা শোনাইতে পারবো না। আমার সূর্য, তুই তোর বাবার বানানো কাঠের পাখিটা নিয়ে খেলবি।
কাঠুরিয়া তার বউয়ের হাসিতে কুড়ে ঘরটা ভরে উঠল। কাল ভৈরবের গুহার ভেতর আজ আরো বেশি অন্ধকার। আগুনের কুণ্ডলিটা দাও দাও করে জ্বলছে। কাল ভৈরব আগুনের চারপাশে অস্থিরভাবে পায়চারি করছে। আমি জাদু বলয় তো তৈরি করে দিয়েছি, কিন্তু আমার মনের ভেতর থেকে ভয়টা যাচ্ছে না। ওই বাচ্চাটা তো কোনো সাধারণ বাচ্চা নয়, ওর ভেতরে তো সরাসরি বিধাতার আশীর্বাদ আছে। কাল ভৈরব আগুনের কুণ্ডলির দিকে তাকিয়ে তার জাদুর দণ্ডটা ঘোরাতে লাগলো। এখন এই বাচ্চাটা অনেক ছোট, তাই আমার কালো জাদু বলয়কে সহজে লুকিয়ে রাখতে পারছে, কিন্তু ও তো একদিন বড় হবে। ওর ভেতরের শুভ শক্তি তো দিনে দিনে বাড়তে থাকবে। যেদিন ওর ভেতরের শক্তি আমার এই জাদু বলয়ের শক্তির চেয়ে বেশি হয়ে যাবে, সেদিন তো এই অন্ধকারের দেয়াল এমনিতেই ভেঙে পড়বে। না, এমনটা আমি কোনোদিন হতে দেব না। এই বাচ্চাকে আমি হেমরাজ্যে ফিরতে দেব না। আমাকে শুধু ওই বাচ্চার উপর নজর খেয়াল রাখতে হবে। আমাকে হেমরাজ্যের উপর আমার কালো ছায়া বিছিয়ে দিতে হবে। এই হেমরাজ্যের যুবরাজ অরুণ আর যুবরানী চারুলতাকে আমি শান্তিতে রাজত্ব করতে দেব না। ওদের রাজ্যে যদি সবসময় কোনো না কোনো বিপদ লেগেই থাকে, তবে ওরা ওদের ছেলেকে খোঁজার সময় পাবে না। কাল ভৈরব বিকট শব্দে হাসতে শুরু করলো। আমি এমন এক মায়াবী চক্রান্ত তৈরি করব, যা হেমরাজ্যের মানুষদের নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবে। চারুলতা যদি ভাবে সে চোখের জল মুছে হেমরাজ্যকে সামলাবে, তবে সে খুব ভুল ভাবছে। কাল ভৈরবের আসল খেলা তো এবার শুরু হবে। আমি হেমরাজ্যের বাতাসে এমন বিষ ছড়িয়ে দেব যে ওরা নিজেদের রাজ্য বাঁচাবে নাকি নিজেদের ছেলেকে খুঁজবে, তাই ভেবেই দিশেহারা হয়ে যাবে। হেমরাজ্যের ফসলের মাঠের পাশে একটা বড় গাছতলা। ভ্যাবলা ক্যাবলা লালু আর সোনা পাখি সবাই বিশ্রাম নিচ্ছে। সবার মুখে একটা স্বস্তির হাসি। লালু, তুই তো প্রাসাদের সব খবর রাখিস। সত্যি করে বল তো, রাজপুত্র আদিত্য কি সত্যি বেঁচে আছে? আমরা যা শুনছি তা কি সত্যি? একদম সত্যি কথা ভ্যাবলা। চারুমা নিজে দরবারে দাঁড়িয়ে এই কথা সবাইকে বলেছে। পদ্মপরী নাকি নিজে দেখেছে যে আমাদের রাজপুত্র খুব ভালো আছেন। আমার যে কি আনন্দ হচ্ছে আমি বোঝাতে পারবো না। আমি তো প্রতিদিন সকালে উঠে বিধাতার কাছে শুধু একটাই প্রার্থনা করতাম, আমাদের রাজপুত্র একদিন ঠিক আমাদের মাঝে ফিরে আসবে। তোরা কাল ভৈরবকে নিয়ে ভাবিস না। কিন্তু লালু, রাজপুত্র যদি বেঁচে থাকেন তবে যুবরাজ অরুণ তাকে প্রাসাদে নিয়ে আসছেন না কেন? তিনি তো চাইলেই পুরো সৈন্যবাহিনী নিয়ে গিয়ে তাকে খুঁজে বের করতে পারেন। চারু বলেছে আমাদের এখন শুধু হেমরাজ্যকে সুন্দর করে সাজাতে হবে। আমাদের রাজ্যের ফসল যেন কখনো নষ্ট না হয়, সেদিকে তাদের নজর রাখতে হবে। ওই রাক্ষসটার তো কোনো মায়া দয়া নেই। একটা দুধের শিশুর সাথে এমন শত্রুতা কেউ করতে পারে? তুই একদম চিন্তা করিস না সোনা পাখি। আমরা কাল থেকে আবারও বেশি করে মাঠে সময় দেবো। যুবরাজ অরুণ যখন আমাদের উপর ভরসা করেছেন, তখন আমরা আমাদের জান বাজি রেখে এই হেমরাজের মাটিতে সোনা বলাবো। ঠিকই বলেছিস কাবলা। আমরা সাধারণ প্রজা হতে পারি, কিন্তু আমাদের ঘামে ভেজা এই মাটি কাল ভৈরবের যে কোনো কালো জাদু রুখে দেওয়ার ক্ষমতা রাখে রে। যেদিন আমাদের রাজপুত্র ফিরে আসবেন, সেদিন আমরা সবাই মিলে তাকে হেমরাজের নতুন এক রূপ দেখাবো। হেমরাজের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। রাত অনেক গভীর হয়েছে। চারুলতা জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। রাজপুত্র অরুণ ধীর পায়ে ঘরে ঢুকলো। চারু, তুমি এখনো ঘুমাওনি? সারাদিন তো রাজ্যের কাজে এত খাটনি গেল, এবার তোমার একটু বিশ্রাম নেওয়া দরকার। আমার চোখে এখন একটু ঘুম নেই রাজপুত্র। আমি আকাশের ওই দূরের তারাগুলোর দিকে তাকিয়ে শুধু একটা কথাই ভাবছি। কি ভাবছো চারু? আমি ভাবছি
ওই দূরের তারাগুলোর নিচে হয়তো কোনো একটা ছোট্ট কুঁড়ে ঘরে আমার আদিত্য এখন শান্তিতে ঘুমোচ্ছে। যে কাঠুরের বউকে কুড়িয়ে পেয়েছে সে নিশ্চয় ওকে খুব আদর করে বুকে জড়িয়ে রেখেছে। তুমি ঠিকই বলেছো চারু। বিধাতা যখন ওকে রক্ষা করেছেন তখন তিনি ওকে সবচেয়ে নিরাপদ হাতেই তুলে দিয়েছেন। জানেন রাজপুত্র, একজন মায়ের কাছে তার সন্তান নিজের কাছে না থাকার যে কি কষ্ট তা পৃথিবীর আর কোনো কষ্ট দিয়ে বোঝানো যায় না। আমি সবার সামনে নিজেকে শক্ত করে রাখি, কারণ আমি চাই না আমার চোখের জল দেখে হেমরাজের মানুষ দুর্বল হয়ে পড়ুক। কিন্তু রাতের বেলায় এই শূন্য ঘরটায় এলে আমার বুকের ভেতরটা না হাহাকার করে ওঠে। আমি তোমার কষ্টটা খুব ভালো করে বুঝতে পারি চারু। আমিও তো একজন পিতা, আমার কোলটাও তো আর শূন্য। কিন্তু তুমি তো আমাকে শিখিয়েছো যে আমাদের এই শূন্যতা একদিন ঠিক পূর্ণ হবে। হ্যাঁ রাজপুত্র, আমি বিশ্বাস করি আমাদের এই কষ্ট চিরস্থায়ী নয়। কাল ভৈরব যতই জাদুবলয় তৈরি করুক না কেন, রক্তের টান পৃথিবীর সব জাদু থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। আমার আদিত্য যেদিন বড় হবে সেদিন তার বুকের ভেতর তার নিজের শেকড়ের টান তৈরি হবে। সেই টান তাকে ঠিক পথ চিনে আমাদের কাছে নিয়ে আসবে। আর ততদিন আমরা এই হেমরাজ্যকে আগলে রাখবো। কাল ভৈরবের কোনো চক্রান্ত আমরা সফল হতে দেব না। আমাদের ছেলেকে ফিরে পাওয়ার জন্য আমরা যে কোনো মূল্যে এই জাদুবলয় ভাঙার খোঁজ বের করব। আমাদের শুধু ধৈর্য ধরতে হবে রাজপুত্র। বিধাতার বিচারে কোনো অন্যায় কখনো প্রশ্রয় পায় না। কাল ভৈরবের পাপের ঘরা যেদিন পূর্ণ হবে সেদিন তো আরও ওই কালো দেয়াল আর টিকতে পারবে না। আমি আমার ছেলের মুখ দেখানোর জন্য 1000 বছর অপেক্ষা করতেও রাজি আছি। চারুলতার এই অটুট বিশ্বাস এবং এক মায়ের অসীম ধৈর্য আর ভালোবাসার বার্তা দিয়ে আগামী দিনের কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিয়ে 267তম পর্বটি এখানেই সমাপ্ত হলো। আর পরবর্তীতে দেখা হবে নতুন পর্বে। সে পর্যন্ত ভালো থেকো। মাথায় তার নীল ফিতা কিংবা চোখে ভরা আলো, ভালুক খরগোশ পাখিরা সব ডাকে বন্ধু চলো। চারুলতা চারুলতা গল্প বলে সারাদিন, ভালোবাসা মজার হাসি এই তার রুটিন চল। টিং টিং টং রট্ট